বিসমিল্লাহির রহমানির রহিম। মৌরিগঞ্জ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেলাল হোসেন, সহকারী শিক্ষক, অর্থ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে যার যার খাতা বই পত্র নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। আমাদের আজকের পাঠের বিষয় অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিরাম চিহ্ন। আমরা আজকে বিরাম চিহ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রয়োজনীয় বিষয়গুলো যা যার খাতায় নোট করবে এবং এই ক্লাসে মনোযোগী হবে। আজকে বিরাম চিহ্ন, আজকে পাঠের বিষয় হচ্ছে বিরাম চিহ্ন। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্রে বিরাম চিহ্ন এখন রচনামূলক প্রশ্ন আর আগের মতো হয় না। এখন তোমাদের বিরাম চিহ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের সঠিক উত্তর বা আমরা নৈপতিক যেটা বলি সেটা উত্তর করার জন্য তোমাদেরকে ওগুলো মনোযোগ দিয়ে বাংলা দ্বিতীয় পত্রের আইটেমগুলো পড়তে হবে এবং বুঝতে হবে। এগুলো বুঝলে তোমাদের পরীক্ষায় নৈপতিকে ভালো মার্ক পেতে সহজ হবে। বিরাম চিহ্ন আমরা প্রত্যেকটা বাক্য বা যে কোনো একটা পাঠ বা যে কোনো একটা লেখা যখন পড়ি তখন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিতে হয়। ও বিশ্রাম নেওয়ার জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি ওই চিহ্নকে আমরা বলি বিরাম চিহ্ন, বা এগুলোকে আমরা জ্যোতি বা সেট চিহ্ন নামেও চিনি। তোমাদের কি কি বিরাম চিহ্ন সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে সেটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় বইতে যে সকল বিরাম চিহ্ন রয়েছে, যেমন কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিশ্ব চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, উদ্ধৃতি চিহ্ন, বন্ধনী চিহ্ন, বিকল্প চিহ্ন, ইলেক্ট বা লোপ চিহ্ন, সবগুলো চিহ্ন আমরা সচরাচর দেখতে পাই না, বা সবগুলো চিহ্নের ব্যবহার আমরা সচরাচর পাই না। যেসব চিহ্নগুলো আমাদের বেশি ব্যবহার হয় এবং পরীক্ষায় আমাদের বেশি আসে বা বেশি কাজে লাগে, ওই ধরনের চিহ্নগুলো আমরা তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা বিশেষ করে ওই চিহ্নগুলো ভালোভাবে আয়ত্ত করবে। এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে কমা। এরপরে সেমিকোলন, এরপরে হচ্ছে দাড়ি, এরপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন,
এরপরে বিস্ময় চিহ্ন, এরপরে আছে কোলন, এরপর আছে কোলন ড্যাশ, ড্যাশ, হচ্ছে হাইফেন, উদ্ধৃতি চিহ্ন, এরপরে বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এরপরে বিকল্প চিহ্ন, এই চিহ্নগুলো থেকে তোমাদের প্রত্যেকটা চিহ্ন সমানভাবে কাজে লাগে না, কিছু কিছু চিহ্ন আছে আমাদের বেশি ব্যবহার হয়, সেগুলো নিয়ে তোমাদেরকে আজকে একটু ধারণা দিব যেগুলো বেশি ব্যবহার হয়। যেমন কমা, কমার ব্যবহার বেশি, মানে এটা আমরা বেশি ব্যবহার করে থাকি বা পরীক্ষাও কমার ব্যবহারটা অধিকাংশ সময় আসে থাকে। আমরা বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে, অল্প বিরতি। এরপরে আরো একই জাতীয় বিভিন্ন বস্তু যখন আমরা ব্যাখ্যা করি তখন আমরা কমা ব্যবহার করি। যখন আমরা কোনো একটা বাক্যে যদি বলি, এখানে একটা উদাহরণ আছে, তুমি যাবে না যাবে না, এখানে এই যে একটু থামতে হলো, এই জন্য আমরা কি ব্যবহার করলাম, কমা ব্যবহার করলাম। এরপরে আমরা একই জাতীয় যেমন আম, জাম, লিচু, কাঁঠাল এবং পেয়ারা, এই যে একই জাতীয় যখন আমরা লিখলাম তখন আমরা কি বললাম, কি লিখলাম, আমরা কি ব্যবহার করলাম, কমা ব্যবহার করলাম। তাহলে এটা আমাদেরকে বেশি ব্যবহার করতে হয়। এরপরে সেমিকোলনটা ব্যবহার কমার চেয়ে একটু কম, এই জন্য এটা পরে আলোচনা করছি। এরপরে দাড়ি, আমরা দাড়ি হচ্ছে কি পূর্ণচ্ছেদ, মানে যে কোনো একটা বাক্য একদম শেষে যখন আমরা বাক্যটা শেষ করে দিই তখন আমরা কি ব্যবহার করি, দাড়ি ব্যবহার করি। এই দাড়িটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন আমরা বাংলাদেশে বাস করি, এখানে এই বাক্যটার শেষে দাড়ি হবে, একটা পূর্ণ বাক্য, যে কোনো পূর্ণ বাক্যের শেষে কি হয়, দাড়ি বসে। তো এটা আমরা অবশ্যই আমাদের এটা ব্যবহার থাকে পরীক্ষায়। এরপরে জিজ্ঞাসা চিহ্ন, আর এটাকে প্রশ্নবোধক চিহ্ন আমরা বলি। কোন একটা বাক্যে যখন প্রশ্ন করা হয় তখন আমরা ওই বাক্যের শেষে যে চিহ্নটা ব্যবহার করি এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। যেমন বলি, তুমি কোথায় যাচ্ছ, বা তোমার বাবা কি করেন, এটা যে কোনো প্রশ্ন করা হলে তখন আমরা ওই বাক্যের শেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে বিস্ময়ের চিহ্ন আমরা কখনো কখনো ব্যবহার করে থাকি, এটারও কিছু ব্যবহার রয়েছে বাংলাদেশি পত্রের ক্ষেত্রে ব্যাকরণে। যেমন কোনো একটা বাক্যে আবেগ, হতাশা, যে কোনো দুঃখ, বেদনা, ভয়, ভীতি ইত্যাদি প্রকাশ করলে তখন আমরা বিস্ময় চিহ্ন ব্যবহার করি। যেমন মাগো তুমি কখন এলে, মানে এই ধরনের আশ্চর্যবোধক বা আনন্দবোধক কোনো শব্দ যেটা আমাদের বইতে উদাহরণ আছে, আরও বিভিন্ন উদাহরণ থাকতে পারে। এই ধরনের
যখন কোনো বাক্য ঘটে থাকে তখন আমরা আবেগ চিহ্ন বিশ্ব চিহ্ন ব্যবহার করে থাকি। এরপরে কোলন কোলন ড্যাশ এগুলো ব্যবহার, ড্যাশ হাইফেন এগুলো ব্যবহার সাধারণত কম আসে পরীক্ষায়। এরপরে উদ্ধৃতি চিহ্ন, এটাও তোমাদের বেশি কাজে লাগবে। কোন একটা বক্তার কথাটা হুবহু যখন আমরা তুলে ধরি তখন আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করি। যেমন বাবা বলেছেন মিথ্যা কথা বলো না, এখানে যে মিথ্যা কথা বলো না বাবা যে কথাটা বলছেন ওই কথাটা আমরা ইন্ডিকেট করার জন্য বা নির্দিষ্ট করার জন্য আমরা ইলেক চিহ্ন উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে থাকি। এরপরে বন্ধনী বা বিকল্প চিহ্ন এগুলোর ব্যবহার সাধারণত কম। আমরা পরীক্ষায় এগুলা এই বিরাম চিহ্নগুলো আমরা কখন কোথায় কোনটা বসাবো এটার জন্য আমাদেরকে এবং কোন চিহ্নে কতটুকু থামতে হবে, মানে কয় সেকেন্ড থামতে হবে কোন চিহ্নের জন্য, সেটা আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে তোমরা বুঝতে পেরেছ যে বিরাম চিহ্নগুলো কি, কোনটা কি, কোন চিহ্নকে আমরা কি নামে চিনি এবং কোন কোন ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার হয়। তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিরাম চিহ্ন ক্ষেত্রে কোথায় কতটুকু বিশ্রাম নিতে হয় সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।